উট প্রকৃতির এক বিস্ময়কর প্রাণী যা 53 ডিগ্রি গরম এবং -1 ডিগ্রি শীতেও টিকে থাকতে পারে। মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘন্টার পর ঘন্টা পা ফেলে দাঁড়িয়ে থাকতে পারে, কোনো পানি পান না করেই বেঁচে থাকতে পারে মাসের পর মাস। মরুভূমির বড় বড় কাঁটাসহ ক্যাকটাস খেতে পারে অনায়াসে। 150 কেজি ওজন নিয়ে পায়ে হেঁটে পাড়ি দিতে পারে শত শত মাইল। এগুলো ছাড়াও উটের এমন আরও অনেক অসাধারণ বৈশিষ্ট্য আছে যা অন্যান্য তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী থেকে এটিকে আলাদা করে রেখেছে। উটের শারীরিক গঠন সম্পর্কে বিস্ময়কর এইসব তথ্যই তুলে ধরব আমাদের আজকের ভিডিওতে। চলুন শুরু করি। পৃথিবীতে দু ধরনের উট আছে, ড্রোমেডারি ও ব্যাকটেরিয়ান। ড্রোমেডারি উটের থাকে একটা কুচ আর ব্যাকটেরিয়ান উটের দুটো। উট যখন ভালো করে খেতে পারে তখন উটের কুচ চর্বিতে পূর্ণ হয়ে শক্ত টান টান অবস্থায় থাকে, আর অভুক্ত অবস্থায় অনেক দিন থাকলে চর্বির অনেকটাই শক্তি উৎপাদনে ক্ষয় হয়ে যায়, ফলে এর কুচ নরম তলতলে হয়ে পড়ে। মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। যদি এদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তখন শরীর ঘেমে বাড়তি তাপ বের করে দিয়ে ঠান্ডা হয়ে যায়। কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসিতা, কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি। উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা আছে যার সাহায্যে এটি প্রচণ্ড গরমেও না ঘেমে পানি ধরে রাখতে পারে। উটের রক্ত প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য বিশেষভাবে তৈরি। উট যখন একবার পানি পান করা শুরু করে তখন এটি প্রায় 130 লিটার পানি 10 মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে। এই বিপুল পরিমাণের পানি অন্য কোনো প্রাণী পান করলে রক্তে মাত্রাতিরিক্ত পানি মিশে অভিস্রবণ চাপের কারণে রক্তের কোষ ফেটে মারা যেত। কিন্তু উটের রক্তের কোষে এক বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে। এই বিশেষ রক্তের কারণেই উটের পক্ষে একবারে এত পানি পান করা সম্ভব হয়। উটের আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা হলো কাঁটাযুক্ত গাছপালা চিবানোর ক্ষমতা, যা অন্য কোনো প্রাণীর নেই। বড় বড় কাঁটাসহ ক্যাকটাস এটি সাবার করে দিতে পারে। অন্য কোনো প্রাণী হলে ক্যাকটাসের কাঁটার আঘাতে মাড়ি, গাল, জিভ ক্ষত বিক্ষত হয়ে যেত, কিন্তু উটের তেমন কিছুই হয় না। এর কারণ উটের মুখের ভেতরের দিকটাতে অজস্র ছোট ছোট শক্ত আঙুলের মতো ব্যবস্থা আছে যা কাঁটার আঘাত থেকে একে রক্ষা করে। এদের এমন এক জিভ আছে যা কাঁটা ফুটো করতে পারে না। উটের চোখে 2 স্তর বিশিষ্ট পাপড়ি আছে, যার কারণে মরুভূমিতে ধূলিঝড়ের মধ্যেও তা চোখ খোলা রাখতে পারে। এই বিশেষ পাপড়ির ব্যবস্থা সানগ্লাসের কাজ করে মরুভূমির প্রখর রোদ থেকে তাদের চোখকে রক্ষা করে এবং চোখের আর্দ্রতা ধরে রাখে। উটের আছে প্রায় 30 ইঞ্চি উঁচু কোষ। একটি বড় আকারের কোষের ওজন 40 কেজির অধিক হতে পারে। এই কোষে জমা থাকে তার খাদ্যভাণ্ডার, যার পুরোটাই চর্বি। যখন খাদ্যের অভাব হয় উট এই কোষ থেকে চর্বি ভেঙে খাদ্যের অভাব মেটায়। জমানো চর্বি দিয়ে প্রায় 1 মাস পর্যন্ত খাদ্যের অভাব মেটানোর সক্ষমতা আছে তার। উটের পা শরীরে চেয়ে চিকন কিন্তু খুবই শক্তিশালী, যা 1000 পাউন্ড পর্যন্ত ওজন বয়ে নিতে পারে। এরা দিনে 100 মাইল পর্যন্ত হাঁটতে এবং ঘন্টায় 25 মাইল বেগে দৌড়াতে সক্ষম। উট দুটি শক্ত আঙুলের উপর ভর করে হাঁটে। আঙুলের সাথে 4টি চর্বিযুক্ত বল সংযুক্ত, যা হাঁটার সময় ছড়িয়ে পড়ে এবং বালুর ভেতর পা আটকে যাওয়া প্রতিরোধ করে। এর চলার ভঙ্গি অন্য চতুষ্পদ জন্তু থেকে আলাদা। এক সাইডের 2 পা একই সময় সামনে যায়, তারপর অন্য সাইডের 2 পা সামনে যায়, যা মরুভূমির বালুতে চলতে সহায়ক। উটের বুকে ও হাঁটুতে বিশেষ ধরনের শক্ত ফ্যাট থাকে, ফলে এরা খুব সহজে মরুভূমির গরম বালুর উপর বসে থাকতে পারে। উটের নাকের ছিদ্র বেশ মাংসল, সম্ভবত একমাত্র প্রাণী যা ইচ্ছামতো খুলতেও ও বন্ধ করতে পারে, যা মরুজরের ধুলাবালি প্রতিরোধে সহায়ক। উটের কিডনি খুবই শক্তিশালী। অন্যান্য প্রাণীর তুলনায় এরা খুব কম প্রস্রাব করলেও তা ঘন সিরাপের মতো। এদের মলও হয় পানি শূন্য, এত শুকনা যে তা দিয়ে আগুন জ্বালানো যায়। পরিশ্রম না করলে উট খাবার ছাড়া 1 মাস কাটিয়ে দিতে পারে। পানি ছাড়া থাকতে পারে সর্বোচ্চ 34 দিন। না খেতে খেতে তার ওজন 33% অবধি কমতে পারে, তবুও সে চলতে পারে দিব্যি। বিপরীতে একজন মানুষ 8% ওজন হারালে 36 ঘন্টার মধ্যে মারা যেতে পারে। মরুসারি মানুষের একান্ত পানীয় উটের দুধ।
এদের দুধে ফ্যাট যেমন কম, তেমনি তাতে রয়েছে বহু ঔষধি গুণাগুণ। এতে আছে পটাশিয়াম, আয়রন ও গরুর দুধের চেয়ে 3 গুণ ভিটামিন সি। পানিশূন্য অবস্থায় মরুভূমিতে দীর্ঘ পথ চলার পরও উটের দুধে পানির পরিমাণ হ্রাস পায় না। উট শাবক যথেষ্ট দুধ পান করার পরও উটনি 4 থেকে 9 লিটার অতিরিক্ত দুধ দিয়ে থাকে, যা রীতিমতো বিস্ময়কর। বন্ধুরা, উটের এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে আমরা এটা উপলব্ধি করতে পারি যে উটকে মরুভূমির কঠিন পরিবেশে চলার জন্য বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে। একজন বুদ্ধিমান লোকের জন্য উটের অপূর্ব সৃষ্টি তার মহান স্রষ্টাকে চেনার জন্য যথেষ্ট। বন্ধুরা, এবার আমরা জানব মধ্যপ্রাচ্যের আরেক সম্পদশালী দেশ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় উটের খামার ক্যামেলিসিয়াস সম্পর্কে। ক্যামেলিসিয়াস মধ্যপ্রাচ্যের তো বটেই, পুরো বিশ্বের মধ্যেই সবচেয়ে বড় উটের খামার। বর্তমানে ফার্মটিতে উটের সংখ্যা 10,000-এরও অধিক, যা থেকে বছরে 5 মিলিয়ন বা 50 লাখ লিটার দুধ উৎপন্ন হয়। আর দুধ থেকে উৎপাদিত বিভিন্ন পণ্য চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পৃথিবীর 25টি দেশে রপ্তানি হচ্ছে। প্রায় 15 বর্গ কিলোমিটার এরিয়ার বিশাল এই কমপ্লেক্সটিতে একাধারে আছে ফার্ম, ফ্যাক্টরি, গবেষণাগার, আবাসন ব্যবস্থা এবং ব্যবস্থাপনা অফিস। আইকনিক এই খামারটি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের অনন্য দূরদর্শিতার ফল। আজ থেকে প্রায় 30 বছর আগে তিনি দুবাইয়ের সেন্ট্রাল ভেটেরিনারি রিসার্চ ল্যাবরেটরিকে উটের দুধের পুষ্টিগুণ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা এবং সেটার বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গবেষণার নির্দেশ দেন। সেই সূত্র ধরেই 2003 সালে 25টি উট নিয়ে খামারটির যাত্রা শুরু হয় এবং 2006 সালের দিকে এটি প্রথমবারের মতো উৎপাদনে আসে। এরপর থেকেই খামারটির উটের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে। বর্তমানে খামারটিতে উটের সংখ্যা 10,000 এবং আগামী 5 বছরের মধ্যে সেটাকে দ্বিগুণ করে 20,000-এ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফার্ম কর্তৃপক্ষ। মরুভূমিতে উট পালন গরু পালনের তুলনায় বেশ সহজ, কারণ উট প্রকৃতিগতভাবে মরুভূমির প্রাণী। তাই গরুর মতো উটের খামারের জন্য কোনো শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের প্রয়োজন হয় না। তবে উটের প্রোডাক্টিভিটি গরুর তুলনায় খুবই কম। একটি গরু 2.5 থেকে 3 বছরের মাথায় দুধ দেওয়া শুরু করলেও উট দুধ দেওয়া শুরু করে 6 বছর বয়সে। এছাড়াও একটি গরু যেখানে দিনে 30 থেকে 40 লিটার দুধ দিতে পারে, সেখানে উট দুধ দেয় মাত্র 7 থেকে 10 লিটার। এ কারণে উটের দুধ এবং দুধ থেকে উৎপাদিত পণ্য বেশ ব্যয়বহুল। উট ফার্মিংয়ের আরেকটি বড় বিশেষত্ব হল জন্মানোর পর গরুর বাছুরকে যেখানে মা থেকে আলাদা করে ফেলা হয়, সেখানে উটের বাছুর সারা বছরই মায়ের সাথেই থাকে, শুধুমাত্র দুধ দোহনের সময় ব্যতীত। দুধ দোহনের সময় হলে উটগুলো নিজে থেকেই এক এক করে মিল্কিং পার্লারে চলে আসে। সেখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উটের ওলান থেকে দুধ বের করে একটি ট্যাঙ্কে জমা করা হয়। পরবর্তীতে সেই দুধকে প্রসেস করে প্লেন মিল্ক, ফ্লেভার্ড মিল্ক, লং লাইফ মিল্ক, বেবি ফর্মুলা, চকোলেট, আইসক্রিম, ঘি, প্রোটিন বার সহ প্রায় 40 ধরনের পণ্য তৈরি করা হয়, যা মার্কেটে অত্যন্ত চড়া দামে বিক্রি হয়। খাদ্যপণ্য ছাড়াও প্রতিষ্ঠানটি উটের দুধ থেকে সাবান, শ্যাম্পু, স্কিন ক্রিমের মতো বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রীও তৈরি করে, যার গ্রাহক মূলত বিত্তশালী লোকেরা। প্রতিষ্ঠার পর থেকে ক্যামেলিসিয়াসকে কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রতি বছরই প্রতিষ্ঠানটি 20 থেকে 25% হারে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। 2018 সালে যেখানে প্রতিষ্ঠানটির নেট প্রফিট ছিল $30 মিলিয়ন, সেখানে 2022 সালে সেটা $50 মিলিয়ন ছাড়িয়ে যায়। অর্থ উপার্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সচেষ্ট। পরিবেশের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে প্রতিষ্ঠানটি 3.7 মেগাওয়াটের বিশাল একটি সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেছে, যা হতে পুরো প্রতিষ্ঠানের 80% বিদ্যুতের চাহিদা পূরণ হয়। এছাড়া সম্প্রতি জার্মানির একটি প্রযুক্তি কোম্পানির সহায়তায় থার্মাল প্রযুক্তি ব্যবহার করে উটের গোবরকে জ্বালানি শক্তিতে রূপান্তর করার একটি প্রজেক্টও শুরু করেছে ক্যামেলিসিয়াস। বর্তমান বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বাধুনিক এই উটের ফার্মটির উটগুলোকে দেখাশোনা, দুধ দোহন এবং দুধ থেকে উৎপাদিত পণ্য বিপণন কার্যক্রমের সাথে বিভিন্ন দেশের 740 জন কর্মী নিয়োজিত আছেন।
অস্ট্রেলিয়া বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বুনো উটের দেশ। পরিসংখ্যান অনুসারে বর্তমানে দেশটির বিশাল শুষ্ক অঞ্চলে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো উটের সংখ্যা অন্তত 10 লাখ। তবে আশ্চর্যের বিষয় হল 1840 সালের আগ পর্যন্ত, অর্থাৎ আজ থেকে 185 বছর আগে দেশটিতে উটের কোনো অস্তিত্বই ছিল না। তবে কিভাবে দেশটিতে উটের আগমন ও বিস্তার ঘটল এবং কেনই বা দেশটির সরকার প্রতি বছর হাজার হাজার উটকে গুলি করে হত্যা করে, সে তথ্যই তুলে ধরব আমাদের আজকের ভিডিওতে। ইতিহাসবিদদের ধারণা মতে অস্ট্রেলিয়ায় মানুষের বসতি শুরু হয়েছিল 50 থেকে 60 হাজার বছর আগে। যদিও সপ্তদশ শতকের আগ পর্যন্ত বহির্বিশ্বের মানুষ এই দ্বীপ মহাদেশটি সম্পর্কে খুব কমই জানত। ডাচ অভিযাত্রী উইলিয়াম জেমস জুন 1606 সালে প্রথম অস্ট্রেলিয়ায় আসেন এবং তাকেই অস্ট্রেলিয়া মহাদেশে পা রাখা প্রথম ইউরোপীয় হিসেবে চিহ্নিত করা হয়। সময়ের পরিক্রমায় দেশটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় এবং এই ঔপনিবেশিক গোষ্ঠীটি অস্ট্রেলিয়াতে প্রথম উটের প্রয়োজনীয়তা অনুভব করেন। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ব্রিটিশ ঔপনিবেশিকরা বিস্তীর্ণ এই দেশটির মরুময় ও দুর্গম অঞ্চলগুলোকে আবিষ্কারের নেশায় মেতে ওঠে। সেই সময় মোটর গাড়ি কিংবা রেল লাইনের মতো কোনো যোগাযোগ মাধ্যম না থাকায় মরুভূমিতে যাতায়াত ছিল খুবই কঠিন। আর ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা যেই সব ঘোড়া ব্যবহার করত সেগুলো অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশের শুষ্ক আবহাওয়ায় ছিল একেবারেই অনুপযুক্ত। এই সমস্যার সমাধানের জন্য 1836 সালে নিউ সাউথ ওয়েলসের ঔপনিবেশিক সরকার ভারত থেকে অস্ট্রেলিয়ায় উট আমদানি করার চিন্তাভাবনা শুরু করে। সেই চিন্তা থেকেই 4 বছর পর, অর্থাৎ 1840 সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো পা রাখে হেরি নামের এক কুচ বিশিষ্ট একটি উট। হেরির আগমনের 2 মাস পর, অর্থাৎ ডিসেম্বরেই একটি মাদি ও মর্দা মিলিয়ে আরও 2টি উট আমদানি করা হয়। পরের বছর আরও 2টি। এভাবে দেশটিতে উটের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে। বৈশিষ্ট্যগত কারণে অস্ট্রেলিয়ার মরু অঞ্চলগুলোতে বেশ ভালোভাবেই টিকে গিয়েছিল এই প্রাণীটি। উটের পিঠে চড়ে অস্ট্রেলিয়ার দুর্গম শুষ্ক অঞ্চলে যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। যোগাযোগের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে উটের চাহিদা এমনই বেড়েছিল যে 1840 থেকে 1907 সালের মধ্যে দেশটিতে প্রায় 20,000 উট আমদানি করা হয়। দেশটিতে একদিকে যেমন উটের সংখ্যা বাড়তেছিল, অন্যদিকে ওই সময়ের মধ্যে পৃথিবীতে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হতে থাকে। বিংশ শতকের গোড়ার দিকেই মোটর চালিত যান বেশ জনপ্রিয় হয়ে ওঠে দুনিয়া জুড়ে। এর ছোঁয়া লাগে অস্ট্রেলিয়াতেও। ফলশ্রুতিতে 1920 সালের পর থেকে অস্ট্রেলিয়ায় যোগাযোগের মাধ্যম হিসেবে উটের প্রয়োজন ফুরাতে শুরু করে। প্রয়োজন ফুরানোই উটগুলোকে আর বাড়িতে পুষে রাখার প্রয়োজন বোধ করেননি অস্ট্রেলিয়ানরা। ফলস্বরূপ 1 দশকের মধ্যেই বেশিরভাগ উটকে মুক্ত করে দিল তারা। পরিত্যক্ত এইসব উট অস্ট্রেলিয়ার মরুময় দক্ষিণ, পশ্চিম, উত্তর অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ডের প্রায় 33 লাখ বর্গ কিলোমিটারের বিস্তীর্ণ অঞ্চলে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে শুরু করলো। উন্মুক্ত পরিবেশ তাদের প্রজননে নতুন মাত্রা যোগ করে, ফলে খুব দ্রুত বাড়তে শুরু করে উটের সংখ্যা। অস্ট্রেলিয়ার বুনো উটেরা যেসব শুষ্ক অঞ্চলে বিচরণ করে সেই সব অঞ্চলে মূলত অস্ট্রেলিয়ার আদিবাসীরা বসবাস করে। অতীতের শিকারী জীবন থেকে বেরিয়ে তারা এখন পশুপালন এবং কৃষিকাজে অভ্যস্ত হয়ে উঠেছে। কিন্তু বিপুল সংখ্যক বন্য উটের কারণে দৈনন্দিন জীবনে তারা এখন নানা সমস্যার সম্মুখীন। যেমন আদিবাসী এবং তাদের পশুপালগুলো শুষ্ক মৌসুমে যেসব সীমিত জলাধারের উপর নির্ভর করে, উটের পাল এসে মুহূর্তেই সেটা সাবার করে দেয়। এমনকি খাদ্য ও পানির খোঁজে উটগুলো প্রায়ই তাদের বসতবাড়িতে এসে হামলে পড়ে। এছাড়া খরার সময় খাবারের খোঁজে হাজার হাজার উট যখন এক জায়গা থেকে অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দেয়, তখন প্রতিমধ্যে থাকা মানুষের গাছপালা, ক্ষেতখামার, ফসলাদি সবই নষ্ট করে ফেলে। সাম্প্রতিক এক পরিসংখ্যান মতে অস্ট্রেলিয়ার বুনো উটেরা প্রতি বছর যে পরিমাণ ক্ষতি সাধন করে তার মূল্যমান $1 কোটি চেয়েও বেশি। সার্বিক দিক বিবেচনা করে উটের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে অস্ট্রেলিয়ান সরকার প্রতি বছর হাজার হাজার উটকে গুলি করে হত্যার অনুমতি দেয়। এই কিলিং মিশনটি মূলত গাড়িতে থাকা স্বয়ংক্রিয় বন্দুক এবং উপরে থাকা হেলিকপ্টার থেকে এরিয়াল শুটিংয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়। পরবর্তীতে মৃত উটগুলোকে জড়ো করে মাটি চাপা কিংবা আগুনে পুড়িয়ে ফেলা হয়। এটা ছাড়াও কোনো শৌখিন শিকারী চাইলে বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে আনলিমিটেড উট শিকার করতে পারে। গুলি করে উট হত্যা করার ফলে অস্ট্রেলিয়ান সরকার প্রায়ই সমালোচনার মুখোমুখি হয়। তাই সাম্প্রতিক বছরগুলোতে
উটের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ কিছু বিকল্প পরিকল্পনাও হাতে নেয়। এর মধ্যে আছে জীবিত উট কিংবা উটের মাংস রপ্তানি এবং উটের দুধ ও উল উৎপাদনের জন্য বুনো উটকে ধরে খামারে আবদ্ধ অবস্থায় পালন করা। এগুলো ছাড়াও কার্যকর কোনো শিকারী প্রাণী ছেড়ে দিয়ে প্রাকৃতিকভাবেই উট নিয়ন্ত্রণের চিন্তাও করেছিল কর্তৃপক্ষ। কিন্তু অস্ট্রেলিয়ার ওই রুক্ষ পরিবেশে উট শিকার করে বেঁচে থাকতে পারবে এমন প্রাণীর মধ্যে আছে শুধু ডিঙ্গু। এটি মূলত অস্ট্রেলিয়ার এক প্রজাতির শিকারী কুকুর। তবে এই ডিঙ্গুরা শুধু উট শাবকদেরই শিকার করতে পারে, বড় উট শিকার করা তাদের পক্ষে সম্ভব নয়। পরিশেষে এটা বলতে হয়, অনুকূল প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার মুক্ত উটেরা প্রতিনিয়তই তাদের সংখ্যা বাড়াতে থাকে। অন্যদিকে তাদের সেই সংখ্যাকে নিয়ন্ত্রণে আনতে অস্ট্রেলিয়া সরকারকে কিছুদিন পরপর হাতে বন্দুক নিয়ে কিলিং মিশনে নামতে হয়। বন্ধুরা, এবার আমরা জানব অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু শিকার এবং ফ্যাক্টরিতে ক্যাঙ্গারুর মাংস প্রসেসিং সম্পর্কে। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার একটি প্রাচীনতম প্রাণী। চঞ্চল স্বভাবের তৃণভোজী এই প্রাণীটি হাজার হাজার বছর ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করে আসছে। এরা সাধারণত ঘাস, লতাপাতা এবং বিভিন্ন ধরনের ফলমূল খেয়ে বেঁচে থাকে। বর্তমানে অস্ট্রেলিয়ায় 4 ধরনের ক্যাঙ্গারুর দেখা মেলে। এগুলো হলো রেড ক্যাঙ্গারু, ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু, ওয়েস্টার্ন গ্রে ক্যাঙ্গারু এবং অ্যান্টিলোপাইন ক্যাঙ্গারু। একটি ক্যাঙ্গারুর বাচ্চা জন্মানোর পর 6 থেকে 9 মাস মায়ের দুধ পান করে এবং 1 বছর পর্যন্ত মায়ের সুরক্ষায় থাকে। এরপর থেকে তারা স্বাধীন জীবনযাপন শুরু করে। বয়স 2 বছরে পৌঁছালে এরা প্রজনন সক্ষম হয় এবং প্রতিবার একটি করে বছরে 4 বার বাচ্চা দেয়। পরিসংখ্যান মতে বর্তমানে অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারুর সংখ্যা 5 কোটি, যা দেশটির মোট জনসংখ্যার দ্বিগুণ, এবং নিয়ন্ত্রণ না করলে সংখ্যাটি প্রতি বছর 9 থেকে 11% হারে বাড়তে থাকে। বর্ধিত এই ক্যাঙ্গারুগুলো দেশটির প্রাকৃতিক পরিবেশ এবং কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে। তাই দেশটির সরকার প্রতি বছর একটি নির্দিষ্ট সংখ্যক ক্যাঙ্গারু শিকারের অনুমতি দিয়ে থাকে। পরিসংখ্যান মতে বাণিজ্যিক উদ্দেশ্যে দেশটিতে প্রতি বছর গড়ে 3 মিলিয়ন বা 30 লাখ অ্যাডাল্ট ক্যাঙ্গারু গুলি করে হত্যা করা হয়। শিকার করা এসব ক্যাঙ্গারুকে পরবর্তীতে মাংস প্রক্রিয়াকরণ ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। বাণিজ্যিক উদ্দেশ্যে যারা অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু শিকার এবং সেটার মাংস প্রসেসিং করে তাদের কিছু কঠোর নিয়মাবলী মেনে চলতে হয়। এখানে কেবল গুলি চালানোই দক্ষ লাইসেন্সধারী ব্যক্তি ক্যাঙ্গারু শিকার করতে পারে। গুলি করার সময় তাদের মাথায় গুলি করতে হবে, যেন সেটি অল্প সময়ের মধ্যেই মারা যায়। যদি কোনো কারণে গুলিটি মাথায় না লেগে শরীরের অন্য কোথাও লেগে আহত হয়, তাহলে সেটিকে দ্রুত খুঁজে বের করে হত্যা করতে হবে। এইসব নিয়মাবলী ঠিকমতো মানা হচ্ছে কিনা সেটা নিশ্চিত হতে স্থানীয় কর্তৃপক্ষ শিকারের কার্যক্রমটি নিয়মিত ইন্সপেকশন করে। শিকারের পর ক্যাঙ্গারুর লেজগুলো কেটে নিয়ে সরকারি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। কতটি ক্যাঙ্গারু হত্যা হচ্ছে সেটা নিশ্চিত হওয়ার জন্য এটি অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নিয়ম। পরবর্তীতে শিকার করা প্রাণীগুলোকে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে করে দূরবর্তী শহরে থাকা মাংস প্রক্রিয়াকরণ ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে ক্যাঙ্গারুর জাত ও মাংসের মানের ভিত্তিতে সেগুলোর গ্রেডিং করা হয়। এরপর অভিজ্ঞ লোকের মাধ্যমে সেগুলোর চামড়া ছড়ানো এবং নাড়িভুড়ি বের করে ফেলা হয়। এরপর শরীরের বিভিন্ন অংশের মাংস আলাদা করে বায়ু নিরোধক ব্যাগ কিংবা পাত্রে প্যাকেটজাত করা হয়। এরপর সেগুলো একটি আদর্শ তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, যেন মাংসে কোনো ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ না ঘটে। এরপর মাংসগুলোকে রেফ্রিজারেটেড কন্টেইনারে ভরে দেশ বিদেশের বিপণন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। ক্যাঙ্গারুর মাংস তার লো স্যাচুরেটেড ফ্যাট এবং অনন্য পুষ্টিগুণের জন্য সারা বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। প্রতি বছর অস্ট্রেলিয়া বিশ্বের বিভিন্ন দেশে 3000 টন ক্যাঙ্গারুর মাংস রপ্তানি করে। মাংসের পাশাপাশি ক্যাঙ্গারু থেকে উন্নত মানের চামড়াও পাওয়া যায়। ক্যাঙ্গারুর চামড়া থেকে তৈরি বিভিন্ন পণ্য তার দীর্ঘস্থায়িত্ব এবং সৌন্দর্যের জন্য খুবই জনপ্রিয়।